হলো যে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত বোধহয় সরকারের ঘোষণাকে খেয়াল করেননি। সরকারের প্রশাসন থেকে 144 ধারা জারি করা হয়েছে, শুধু ভাওয়াল বদরে আলম কলেজে নয়, পুরো গাজীপুর জেলার সকল জায়গা জুড়ে, অর্থাৎ কোথাও গাজীপুরের কোনো সমাবেশ করা যাবে না। এটা বোধহয় উনি বাবু সুরঞ্জিত সেনগুপ্ত জানেন না। আপনি আমাকে আরেকটু সাহায্য করেন। 144 ধারা জারি হওয়ার পরও বিএনপি অফিস থেকে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দকে কোট করে বলা হয়েছিল যে সেই জনসভাটি হবেই হবে, তাহলে সেটি কেন বলা হয়েছিল? কেন শুনুন, বিএনপি 144 ধারা জারির আগে বলেছে, 144 ধারার পরে বলেনি। এই ধরনের আইন ভঙ্গ আওয়ামী লীগের সাজে যে 144 ধারার মধ্যেও তারা মিছিল করেছে। আর একটি কথা বলতে চাই, কখনো 144 ধারা ভাঙা হয়নি। আন্দোলনে 144 ধারা ভাঙা হয়, সেটা তো আন্দোলনে। আওয়ামী লীগ কোন আন্দোলন করছে? আওয়ামী লীগ সরকারি দল, তাদের কোন আন্দোলন ছিল? তাদের কোন আন্দোলন ছিল? আলিয়া মাদ্রাসার কোর্টে যাওয়ার রাজপথে ওই নিরীহ একেবারে শান্তিপূর্ণ অবস্থান করা বিএনপির নেতাকর্মী এবং জনগণের উপরে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করবার কি আন্দোলন ছিল? সেটা ছিল আওয়ামী লীগের সহিংস আন্দোলন। আমার বন্ধু রেজাউল করিম বলেছেন যে খালেদা জিয়ার পুত্র মুক্তিযুদ্ধকে অপমান করেছেন। দেখুন, যখন জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং সর্বশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত জীবিত বীরুত্তম, তাকে যখন পাকিস্তানের এজেন্ট বলেন, তখন কি মুক্তিযুদ্ধকে অপমান করা হয় না? খুবই হয়। আজব আমরা এটা বিরতি নিচ্ছি, তাহলে তখন কি মুক্তিযুদ্ধকে অপমান করা হয় না? খুবই হয়। আজব আমরা এটা বিরতি নিচ্ছি, তাহলে কি বিএনপি যে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত? তা বলছি না আমি। তাহলে যার যার সম্মান তার কাছে। কিন্তু আপনি মনে রাখবেন যে এই মানে নোংরা রাজনীতি তার মানে শুরু করেছেন আওয়ামী লীগ, এবং তাদেরকে নোংরা রাজনীতি বন্ধ করে সমঝোতার রাজনীতিতে আসতে হবে। তার মানে নোংরা রাজনীতি যেই শুরু করুক, আমরা সবাই নোংরা রাজনীতিতে জড়িয়ে পড়তে হবে। আমরা নোংরা রাজনীতিতে জড়িয়ে পড়তে চাই না। তারেক রহমানের শেষের বিবৃতিটা বোধহয় আপনি পড়েছেন। সেই বিবৃতিতে তারেক রহমান যেভাবে বিবৃতি দিয়েছেন, আমার মনে হয় তারপরে আর বিতর্কের অবকাশ থাকে না। সেই বিবৃতিতে বিতর্কের অবকাশ আরো বাড়ে। আমরা একটু বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি, অ্যাডভোকেট আহমেদ আজম খান। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি বিরতির আগে বলছিলেন যে মুক্তিযুদ্ধকালীন ইতিহাস বিকৃতি এবং কেন, সেটা একটু ব্যাখ্যা দিচ্ছেন। দেখুন, এখনো কিন্তু ভারতের মহাত্মা গান্ধী বা কমিউনিস্ট নেতা ওই লেনিন, স্ট্যালিন, মাও সেতুং, কার্ল মার্কস, এদের সম্পর্কে, জর্জ ওয়াশিংটন, এদের সম্পর্কেও অনেক বিতর্ক ওঠে। তাই বলে এই ধরনের মামলা হয় না। তারেক রহমান ইতিহাসের তথ্য উপাত্ত থেকে বিতর্ক করেছেন, তার জবাব আওয়ামী লীগ দেবে। সেখানে 80টা মামলা, তাকে এবং তার বাবাকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালাগাল, এটা কোনো গণতন্ত্রের নমুনা নয়। সর্বশেষ কথাটা বলতে চাই, উনি বললেন যে জিহাদের কথা মনে করেও তো বিএনপি প্রোগ্রামটা পোস্টপোন করতে পারতো। জিহাদের কথা বাংলাদেশের মানুষ জানে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গিয়ে যখন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দিলেন, যখন নির্দেশ দিলেন যে এখানে কোনো জিহাদ টিহাদ কেউ নেই, আপনারা চলে আসেন, তখন ওই এলাকার 4-5 জন যুবক সেই জিহাদকে উদ্ধার করেছে। সেই জিহাদের কথা বলে লাভ নেই। সেই জিহাদ যখন উদ্ধার হয়ে গেছে, ততক্ষণে সরকার সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে। গতকাল বিএনপির কিছু কিছু কর্নার থেকে এরকমও বলা হয়েছে আসলে জিহাদ টিহাদ কেউ নেই, এটি গাজীপুরের জনসভা পণ্ড করার জন্য আওয়ামী লীগের সৃষ্টি। শুনেন, জিহাদের ওই জায়গায় দুই রকম কথা। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দীর্ঘ সময় বসেছেন, আপনাদের টেলিভিশন সহ আমি পরবর্তীকালে কথা যখন আপনি বলছিলেন সেই সময়ের কথা, গুজবের কথা যখন আসলো, দুই পক্ষের গুজবে আমরা শুনেছি। মেজর আক্তার, আপনি ব্যক্তিগত স্বার্থে, যেহেতু আপনি এখন দল থেকে দূরে আছেন এবং আপনার কোনো প্ল্যাটফর্ম নেই, সেহেতু আপনি এইসব কথাগুলি বলছেন এবং এগুলির সাথে আসলে বিএনপির কোনো সংস্রব নেই। আমি তো বলি না যে বিএনপির পক্ষে কথা বলছি, আমি তো ব্যক্তিগত পর্যায়ে বলছি। এখন উপদেষ্টা সাহেব বলেছেন আমি হতাশার থেকে বলেছি, আমার তো হতাশা হওয়ার কারণ আছে। যে দলে আপনি নেই, সেই দলে বিএনপির মতো একটা বেগম খালেদা জিয়া, যে দলে আপনি নেই, যে দলে আপনি নেই, সেই দলে আপনার হতাশা কেন? না, হতাশা তো হবে, কারণ যেই দলে তিনবারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন আমার ভাই এই অ্যাডভোকেট আহমেদ আজম খান, তিনবারের একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কে? সেখানে আমি হতাশ হব না তো কি হবো? কেন, মানে সেটার সাথে হতাশার কি সম্পর্ক? হতাশা হয় না, বিএনপি তো প্রথম গণতন্ত্র উপদেষ্টা বলে কোনো জিনিস নাই, প্রথম কথা উপদেষ্টা মন্ডলী বলে কোনো জিনিস নাই। এইটার একটা হলো বানানো জিনিস।
সেটা গণতন্ত্রে নাই। তা আমি হতাশ হব তো। গণতন্ত্রে না থাকলে বেগম খালেদা জিয়া কি করে উপদেষ্টা করলেন? এই জন্য বললাম তো যে এখন প্রশ্ন হয়েছে কোন গণতন্ত্রের কথা আপনি বলছেন? বর্তমান গণতন্ত্র কি নাই? আরে ভাই এখন এখানে তো গণতন্ত্রের প্রতি মুহূর্তে তৈরি হয়। না, গণতন্ত্র তৈরি হওয়ার পরে তো গণতন্ত্র আমি কথা বলিনি তখন, বুঝছেন? এখন আমি তো হতাশ হবই, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় ব্যক্তি, যার জনসভায় লক্ষ লক্ষ মানুষ হয়, তিনি ঘরের পাশে গাজীপুরে একটি জনসভা করতে পারেন নাই। সেইটা উপদেষ্টা সাহেবরা বড় গলায় বলছেন। অর্থাৎ সরকার যদি করতে দিত তাহলে এইটি অনেক বড় হইতো। এই তো কথা। তা আমি হতাশ হব না? এই সমস্ত লোকদের কারণে বিএনপিকে আজকে আমি গর্তে ঢুকিয়ে দিয়েছি। এই উপদেষ্টা আজকে দলটাকে ডুবিয়ে ফেলেছে, দলটাকে ধ্বংসের বান্তি নিয়ে গেছে। আপনারা বিএনপিকে কতটুকু উপরে তুলে রাখছেন? অবশ্যই আমরা যখন ছিলাম তখন বিএনপি ক্ষমতায় ছিল। আমরা যখন এমপি, আপনি যখন ছিলেন না তখনও বিএনপি ক্ষমতা ছিল? জি না, 2001 থেকে 2001 আমরা কি আমরা ইলেকশন করেছি? আমরা যখন আমরা পারিনি আমরা সরে গেছি। কিন্তু আপনারা কি হয়েছে? দলটাকে এমন জায়গায় নিয়ে গেছেন আপনারা, এই উপদেষ্টা সাহেবরা এমন জায়গায় নিয়ে গেছেন যেখান থেকে দল কিছু টেনে ট্রেন দিয়ে উড়ানো যাচ্ছে না। আজকে উড়তে পারতেছি না। আজকে বেগম খালেদা জিয়া, অতীতে এমন কোন রেকর্ড নাই যে বেগম খালেদা জিয়া জনসভা করতে পারেন নাই। আমরা নারায়ণগঞ্জে শামীমের মতো লোক সেখানে বাধা দিয়েছিল, আমরা সেই বাধা ডিঙ্গায় চলে গেছি। কিভাবে গেছি, কারা গেছে সেটা ইতিহাস জানে, সেটা বলার কিছু রাখে না। আজকে ব্যক্তিগত বলছেন নুন রাজনীতি করবেন না, আমার বক্তব্য কারো ভালো না লাগতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা তো এটা শালীনতার ব্যাপার না। আপনি তো ব্যক্তিগত আক্রমণই করলেন। এই জন্য করলাম, কারণ আপনি বলেছেন ওই যে দাঁত দিলে দাঁত দিতে হবে, এটা নাকি আমাদের অভ্যাস। না, সেটা তো আমি চাই নাই। কাজে এই হতাশা জিনিসটা আমি বলি। আমার প্রশ্নটা হচ্ছে, আজকে যদি দল ভালো করে, দল যদি উন্নতি করে, তাহলে আমি তো হতাশ হতাম না। না, আপনি কি সত্যি বিএনপির উন্নতি চান? সত্যি উন্নতি না হলে আমরা বিএনপি করি? আর আপনি কি বিএনপি করেন? অবশ্যই বিএনপি করি আমি। আচ্ছা, মানে আপনি এখনো বিএনপিতে আছেন? বিএনপি করবো না? এই বিএনপি তো অনেক লোক করেছে যারা ন্যূনতম সম্মানটুকু পায় নাই বিএনপি থেকে। এই বিএনপি থেকে তো মির্জা হাফিজের মতো লোক, যে বেগম খালেদা জিয়াকে হাতে ধরে ক্ষমতায় বসিয়েছে, সেই মির্জা হাফিজ কবে মারা গেছে এটা বিএনপি বলতে পারবে? এই বিএনপি সালাম দাওয়াতের মতো লোকের খবর রাখে? এই বিএনপি কি আমরা আসলে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। মেজর আক্তার, আপনি বলতে চাইছেন যে আসলে যদি বিএনপি জনসভা, আপনি কি আগের বক্তব্যে শিখতেছেন যে আসলে বিএনপি জনসম্প্রীতি থাকলে গাজীপুরে এটা করা সম্ভব ছিল? অবশ্যই সম্ভব ছিল, এবং যদি এই সমস্ত বস্তাবাজ উপদেষ্টা না থাকতো, যদি সত্যিকার মর্ত, এই যে আমার কয়েকটা কথা বললো যে ব্যক্তি পূজা না করার মতো লোক যদি হইতো, সত্যি কথা বলার সাহস থাকলো, তাহলে এই উপদেষ্টারা বেগম খালেদা জিয়াকে নিয়ে মিটিং করে আসতো, সংসদ হইতো না, সরকার লেজ গুটাইতে বাধ্য হতো। সারা জেলায় 144 জারি করা যায় না। একজন আইনবিদ যদি উপদেষ্টা হয়ে কথা বলেন যে সারা জেলায় 144 জারি করা হয়েছে, সেই 144 কার্যকরী করার ক্ষমতা আছে কিনা? তো এই জনের বুকামি কথা যারা বলে, সব অ্যাডভোকেটরা বলে, ওই উপদেষ্টা কি উপদেষ্টা দিবে? আমার মনে যে জারি করা হয়েছিল, এইগুলা টেলিভিশনের সামনে বলতেছে, লজ্জা লাগে ভাই, লজ্জা লাগে। এই সমস্ত উপদেষ্টা, আমার মনে হয় অ্যাডভোকেট আজম খান এই বিষয়ে জবাব দিবেন। আমি অ্যাডভোকেট সমরেশ করিমের দ্বারস্থ হচ্ছি একটু এই কারণে যে, রাজা ভাই, আপনি কি মনে করেন কিনা যে বিএনপির সাথে একটি মাঠের লড়াই বা বিএনপি সমর্থিত একটি দলগুলোর সাথে একটি মাঠের লড়াই খুব অবশ্যম্ভাবী হয়ে উঠেছে? কার সঙ্গে মাঠের লড়াই? মাঠে বিএনপি এবং তার সমর্থকদের সঙ্গে সরকার সমর্থকদের বা সরকারের একটি মাঠের লড়াই। না, আমার মোটেও মনে হয় না। আপনার এরকম মনে হয়? মানে সরকার যদি বিএনপিকে বিভিন্ন জায়গায় এরকম না করতে থাকে, তাহলে বিএনপি, সরকার কোথাও বিএনপিকে বাধা দেয়নি। সরকার কোথাও, আমার মনে হয় না বিএনপি কোথাও বাধা। ওখানে তো ছাত্রলীগও সমাবেশ করতে চেয়েছিল, ছাত্রলীগকে সমাবেশ করতে দেয়নি। সরকার তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য যে জায়গাটা, আমার জায়গা থেকে বলি, যে জায়গাটা সরকার সেখানে রক্ষা করেছে, ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জে অত বড় সমাবেশ বিএনপিকে করতে দিছে গভর্নমেন্ট, কোথাও বাধা সৃষ্টি করে নেই। আজম খান যে বলছিলেন যে আসলে আজকে 144 ধারা ভঙ্গ করে ছাত্রলীগের লোকজন সেখানে মিছিল করেছে, আহমেদ আজম খান যে কথাটা বলছেন, তার দৃষ্টিটা হচ্ছে, তার চোখের সামনে এখন মাইক্রোস্কোপ হলো বিএনপির মুখপাত্র হিসাবে বিলাত থেকে লাদেনের মতো বাণী যিনি দেন, অথবা সেই জায়গাটা আছে। তা না হলে আহমেদ আজম খান যেটা বলছেন, গোটা গাজীপুরে কখন 144 হয়? আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার হাউজে নির্দিষ্ট একটি জায়গায় কনফাইন করে গাজীপুরে, আমি বলি এটা হয়তো মানে আসলে এলিমেন্টারি হিসেবে আমাদেরকেও শেখানো হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বললাম নির্দিষ্ট জায়গায় উল্লেখ করতে হয় বাউন্ডারি, যে এইখানে 144 দেওয়া। উনি বলছেন গোটা গাজীপুরে আপনার অনুষ্ঠান লক্ষ লক্ষ লোক দেখে, উনিও লয়ার, আমিও লয়ার, মানুষ কি মনে করবে?
যে আমরা এই জাতীয় অবস্থায় পৌঁছেছি। এক নাম্বার 2, আহমেদ আজম খান যে কথাগুলো বলছেন, আপনি দেখবেন মানুষ যখন খুব বিপন্ন অবস্থায় তখন যে কথাগুলো বলে তখন সেটা অস্বাভাবিক মনে হয়, কেউ কেউ বলে যে প্রলাপের মতো হয়ে যায়। বিষয়টা এইরকম না হলে, বলছেন আহমেদ আজম খান বললেন যে যত নোংরা রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ, না জানি কোনদিন বলে বসবে যে আওয়ামী লীগের কারণে সব শেষ হয়ে গেছে। শুধু এটা না, আরো ভয়াবহ কিছু বলে বসবেন। উনি তারেক রহমানকে ডিফেন্ড করতে গিয়ে, দলকে ডিফেন্ড করতে গিয়ে এমন কথা বললেন যে বাবর এমন কি করেছে। আরে বাবরের তো মৃত্যুদণ্ড হয়েছে চোরাচালানি মামলায়। 21 আগস্টের গ্রেনেড হামলার কুখ্যাত বাবরকে আবার বলতে হবে বাবর কি করেছে। এবং বিএনপি থেকে বিএনপি থেকে বহিষ্কার করার পরে বাবর জেলখানায় বসে তার এত ডেভেলপমেন্ট হয়ে গেল যে বিএনপি আবার তাকে ডিফেন্ড করতেছে। জেলখানায় থাকা ব্যক্তি এমন কি উন্নয়ন করলো বিএনপির জন্য, তাকে ডিফেন্ড করবে। থলের বিড়াল বেরিয়ে আসছে। এই বাবরকে দিয়ে বিএনপি 21 আগস্টের গ্রেনেড হামলার ঘটনা, কুখ্যাত ঘটনা ঘটিয়েছে, সেটা আওয়ামী লীগের অভিযোগ ছিল। বিএনপি তখন বাবরের ব্যাপারে কোন ডিফেন্ড করে নাই। এখন বাবরকে ডিফেন্ড করে বিএনপি প্রমাণ করছে যে হ্যাঁ, ও আমাদেরই লোক, কুকর্ম যা করেছে আমাদের দলের ইনস্ট্রাকশনই বোধহয় ওগুলো করেছে। এবং হাওয়া ভবনের মুখপত্র হিসাবে তখন এই বাবর সহ কিছু লোকরা যে কাজ করতো তারাই বিএনপিকে ডুবিয়েছে। সেই বিএনপি আজকে বাবর এবং আরেকজন দেখুন ডক্টর মোশারেফ, তিনি টাকা পাচারের মামলার আসামি, রাজনৈতিক কেসের আসামি না, ডকুমেন্টারি এভিডেন্স আছে, তার মুক্তি চেয়েছেন। না জানি ওরা কোনদিন বলবেন যে আমরা মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ, তারপরে আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড যারা, এদেরকেও না ছেড়ে দিলে আমরা হরতাল করব। কারণ এই জাতীয় বিষয়গুলো রাজনীতিতে কিন্তু। রাজা ভাই, আপনি বলতে চাইছেন যে আসলে মানে আপনি কিছু উদাহরণ দিলেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি বলতে চাইছেন যে কোনো রাজনৈতিক নিবর্তনমূলক মামলা বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে হচ্ছে না। গাড়ি পুরানো মামলা, ময়লা গাড়ির পুরানো মামলা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হচ্ছে। অবশ্যই অনেক মামলাই আছে যে মামলা যৌক্তিক মামলা না। আমি আমার বিবেককে বিসর্জন দিয়ে আপনার এই টেলিভিশন টক শোতে আসিনি। অনেক মামলা আছে যৌক্তিক মামলা না। কিন্তু এ কথাও মনে রাখতে হবে, গয়েশ্বর বাবুকে অ্যারেস্ট করার পরে যে তথ্য দেখলাম টেলিভিশনে, উনি কিভাবে যন্ত্র তৈরি করে কাজকর্ম করতে বলছেন, সবটাকে কিন্তু জেনারেলাইজ করছি না, আমি জেনারেলাইজ করছি। রাজা ভাই, পুলিশ রিমান্ডে গিয়ে দেওয়া বক্তব্য আসলে আমরা ও বক্তব্য না, তার টেলিফোনের কথোপকথনের যেটা অনেক টেলিভিশন আজকে শুনিয়েছে। আমি বলছি যে সকলের বিরুদ্ধে যে সঠিক মামলা হচ্ছে তা আমি বলছি।